চলুন আজ একদম গোড়া থেকে বোঝার চেষ্টা করি একটা দেশের অর্থনীতি আসলে কিভাবে কাজ করে, কি একে চালু রাখে, কেন হঠাৎ করে অর্থনীতিতে ভালো বা খারাপ সময় আসে, আর এই পুরো বিষয়টা কিভাবে নিয়ন্ত্রণ করা হয়। আমরা প্রথমে অর্থনীতির একেবারে মূল কাঠামো বা ব্লুপ্রিন্টটা দেখব। এরপর জানব এর পেছনের আসল চালিকা শক্তিটা কি। অর্থনীতির যে একটা স্বাভাবিক ছন্দ আছে, মানে এর উত্থান পতন, সেই চক্রগুলো বুঝব আর দেখব কিভাবে এগুলোকে সামলানো হয়। সবশেষে একটা বাস্তব উদাহরণ দিয়ে দেখব কিভাবে এক দেশের টাকা অন্য দেশে গিয়ে মানুষের জীবনে প্রভাব ফেলে। তো প্রথম ভাগে আমরা দেখব অর্থনীতির একটা মৌলিক মডেল। আচ্ছা, একবার ভাবুন তো, যদি আপনাকে একেবারে শূন্য থেকে একটা অর্থনীতি ডিজাইন করতে বলা হয়, আপনি কিভাবে সেটা বানাবেন? এই প্রশ্নটার উত্তর দিতে গেলেই কিন্তু একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। অর্থনীতিটা কি হবে? স্বয়ংসম্পূর্ণ, মানে নিজের যা যা দরকার সব নিজেই বানিয়ে নেবে, নাকি এটা বিশ্বের অন্যান্য দেশের সাথে ব্যবসা বাণিজ্য করবে? প্রথম অপশনটা হলো একটা বদ্ধ অর্থনীতি। এটাকে অনেকটা বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন একটা দ্বীপের মতো ভাবা যেতে পারে। এখানে বাইরের কারোর সাথে কোনো আমদানি রপ্তানি হয় না, যা কিছু প্রয়োজন তার সবই দেশের ভেতরেই তৈরি করতে হয়। আর দ্বিতীয় অপশনটা হলো মুক্ত অর্থনীতি। এটা ঠিক যেন একটা ব্যস্ত আন্তর্জাতিক বন্দরের মতো, যেখানে প্রতিনিয়ত নতুন পণ্য, প্রযুক্তি আর টাকা পয়সার আসা যাওয়া চলছে। এই ধরনের অর্থনীতি পুরো বিশ্বের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। এই দুই মডেলের মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ-পাতাল। একটা মুক্ত অর্থনীতিতে যেমন প্রতিযোগিতা অনেক বেশি, তেমনি নতুন সুযোগও তৈরি হয় অনেক। অন্যদিকে একটা বদ্ধ অর্থনীতিতে বাইরের দুনিয়ার উপর নির্ভর করতে হয় না ঠিকই, কিন্তু উন্নতির সম্ভাবনাও অনেক কমে যায়। সত্যি বলতে আজকের দিনে প্রায় সব দেশই কম বেশি মুক্ত অর্থনীতির পথেই হাঁটে। বেশ, তাহলে তো অর্থনীতির দুটো মূল নকশা আমরা দেখে ফেললাম। কিন্তু প্রশ্ন হলো, এই অর্থনীতির ইঞ্জিনটা কি? কোন জিনিসটা একে চালায়? চলুন আমাদের দ্বিতীয় ভাগে সেটাই জেনে নেওয়া যাক। একটা সময় ছিল যখন অর্থনীতিবিদরা ভাবতেন উৎপাদন বা যোগানই হল অর্থনীতির মূল ভিত্তি। কিন্তু বিখ্যাত অর্থনীতিবিদ জন মেনার্ড কেইনস এসে পুরো ধারণাটাই পাল্টে দিলেন। তিনি বললেন আসল চালিকা শক্তি হল চাহিদা। মানে মানুষ বা সংস্থাগুলো কি পরিমাণ জিনিস কিনতে চাইছে সেটাই ঠিক করে দেয় অর্থনীতির গতিপথ কোন দিকে যাবে। আর এই মোট চাহিদাকেই বলা হয় অ্যাগ্রিগেট ডিমান্ড। খুব সহজ করে বললে সামগ্রিক চাহিদা মানে হল একটা নির্দিষ্ট সময়ে একটা দেশের ভেতরে মোট যত টাকার জিনিসপত্র আর পরিষেবা কেনাবেচা হচ্ছে তার যোগফল। এর মধ্যে সাধারণ মানুষের কেনাকাটা থেকে শুরু করে সরকারের বড় বড় প্রজেক্টের খরচ সবকিছুই চলে আসে। এই মোট চাহিদাকে সাধারণত 4টা ভাগে ভাগ করা হয়। সি হল কনজিউমার বা সাধারণ মানুষের খরচ, আই হল বিভিন্ন ব্যবসার বিনিয়োগ, জি হল সরকারি খরচ, আর সবশেষে হল X-M, মানে মোট রপ্তানি থেকে মোট আমদানি বাদ দিলে যা থাকে। এই 4টা জিনিস মিলেই কিন্তু অর্থনীতির চাহিদার ইঞ্জিনটা তৈরি হয়। কিন্তু অর্থনীতি তো আর সবসময় একই গতিতে চলে না, তাই না? এর একটা নিজস্ব ছন্দ আছে, ঠিক তরঙ্গের মতো। ঠিক যেমন সমুদ্রে ঢেউ ওঠে আবার পড়ে, অর্থনীতিরও ঠিক সেরকমই উত্থান পতন হয়। কখনো খুব ভালো সময় যায়, সবার হাতে কাজ থাকে, ব্যবসা ভালো চলে, আবার কখনো মন্দা দেখা দেয়। অর্থনীতির এই যে চক্রাকার পরিবর্তন, একেই বলা হয় বিজনেস সাইকেল বা ব্যবসায়িক চক্র। আর এই চক্রগুলো কিন্তু দুই ধরনের হতে পারে। কিছু কিছু অর্থনৈতিক ধাক্কা সময়ের সাথে সাথে আস্তে আস্তে কমে আসে, আর অর্থনীতি আবার স্থিতিশীল হয়ে যায়। কিন্তু কিছু ধাক্কা আবার সময়ের সাথে আরও বড় হতে থাকে, যা পুরো অর্থনীতিকে একটা বড় সংকটের দিকেও ঠেলে দিতে পারে। প্রত্যেকটা ব্যবসায়িক চক্রের মোটামুটি 4টা পর্যায় থাকে। প্রথমে আসে এক্সপ্যানশন বা সম্প্রসারণের সময়, যখন অর্থনীতিতে তেজি ভাব থাকে। এরপর আসে পিক বা শীর্ষবিন্দু, যেটা হলো উন্নতির সর্বোচ্চ পর্যায়। তারপর শুরু হয় কন্ট্রাকশন বা সংকোচন, মানে মন্দার সময়। আর সব শেষে আসে ট্রাফ বা সর্বনিম্ন বিন্দু, যেখান থেকে অর্থনীতি আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। তাহলে এখন একটা প্রশ্ন আসতেই পারে, অর্থনীতির এই যে ঢেউ বা উত্থান পতন, এগুলোকে কি নিয়ন্ত্রণ করা সম্ভব? হ্যাঁ, এই অর্থনৈতিক ঢেউগুলোকে কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখার জন্য দুটো প্রধান হাতিয়ার আছে। প্রথমটা হল রাজস্ব নীতি বা ফিস্ক্যাল পলিসি, যেটা সরাসরি সরকার নিয়ন্ত্রণ করে।
আর দ্বিতীয়টা হলো মুদ্রানীতি বা মনিটারি পলিসি, যেটা পরিচালনা করে দেশের কেন্দ্রীয় ব্যাংক। রাজস্ব নীতির মাধ্যমে সরকার সরাসরি অর্থনীতিতে নাক গলাতে পারে। যেমন ধরুন, মন্দার সময়ে চাহিদা বাড়ানোর জন্য সরকার হয়তো নতুন রাস্তা বা ব্রিজ বানানোর মতো বড় প্রকল্পে খরচ বাড়িয়ে দিল। আবার মানুষের হাতে যাতে বেশি টাকা থাকে সেজন্য ট্যাক্সও কমিয়ে দিতে পারে। এর একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হল ট্রান্সফার পেমেন্টস বা হস্তান্তর প্রদান। এটা হলো যখন সরকার কোনো কিছুর বিনিময় ছাড়াই সরাসরি মানুষের হাতে টাকা দেয়। যেমন ধরুন বেকার ভাতা, বয়স্কদের জন্য পেনশন বা বিভিন্ন ধরনের ভর্তুকি। এর মূল উদ্দেশ্যই হল মানুষের কেনার ক্ষমতা বাড়ানো। অন্যদিকে মুদ্রানীতি কিন্তু একটু অন্যভাবে কাজ করে, একটু পরোক্ষভাবে। কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়িয়ে বা কমিয়ে বাজারে টাকার যোগান নিয়ন্ত্রণ করে। সুদের হার কমলে কি হয়? মানুষ আর ব্যবসাগুলো ব্যাংক থেকে বেশি করে লোন নেয়, খরচ করে, বিনিয়োগ করে। এতে অর্থনীতিতে গতি আসে। আমরা তো অর্থনীতির নকশা, এর চালিকা শক্তি আর নিয়ন্ত্রণের বিভিন্ন উপায় নিয়ে কথা বললাম, কিন্তু এই সব বড় বড় তত্ত্বের বাস্তব জীবনে সাধারণ মানুষের উপর কী প্রভাব পড়ে? চলুন শেষ ভাগে আমরা মুক্ত অর্থনীতির একটা খুব মানবিক দিক দেখি। আয়ের বৈষম্য কিন্তু পৃথিবীর অনেক দেশের জন্যই একটা বড় চ্যালেঞ্জ। যেমন উপসাহারার আফ্রিকার দেশগুলোর এই তথ্যটা দেখাচ্ছে যে সেখানে ধনী আর গরিবের মধ্যে আয়ের ফারাকটা বেশ বড়। একটা মুক্ত অর্থনীতির অন্যতম বড় সুবিধা হল মানুষ এক দেশ থেকে অন্য দেশে গিয়ে কাজ করার সুযোগ পায়। আর যখন এই কর্মীরা বিদেশে থেকে উপার্জন করে নিজের দেশে পরিবার বা অন্যদের কাছে টাকা পাঠান, সেটাকেই বলা হয় রেমিটেন্স। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো, গবেষণা থেকে দেখা গেছে যে এই রেমিটেন্স কিন্তু আয়ের বৈষম্য কমাতে সরাসরি সাহায্য করে। কারণ এই টাকাটা বেশিরভাগ সময় নিম্ন বা মধ্যম আয়ের পরিবারগুলোর কাছেই পৌঁছায়, আর তাতে তাদের জীবনযাত্রার মান অনেকটাই উন্নত হয়। তাহলে ব্যাপারটা একবার ভেবে দেখুন। আমরা শুরু করেছিলাম অর্থনীতির বিশাল সব তত্ত্ব দিয়ে, আর শেষ করছি রেমিটান্সের মতো একটা মানবিক বিষয় দিয়ে। এটাই আসলে প্রমাণ করে যে অর্থনীতি শুধু কিছু সংখ্যা বা গ্রাফের খেলা নয়, এর সাথে মানুষের জীবন আর বিশ্বজুড়ে তাদের একে অপরের সাথে সংযোগ ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। হয়তো ব্যক্তিগত পর্যায়ে পাঠানো এই অর্থই বিশ্বায়নের সবচেয়ে শক্তিশালী আর ইতিবাচক দিকগুলোর একটা। Welcome to The Explainer. You know, we're going to do something pretty cool today. We're going to build a modern economy right from the ground up. We'll start super simple, and then bit by bit, we'll add in the layers of complexity to see how our world actually, works. So, is any country really self-sufficient? It's a great question. But before we can even tackle that, we've got to understand how an economy works all on its own, like in a bubble. So, let's dive in and start with the absolute basics. Okay, first stop, the engine room. This is the absolute core of any economy. It's all about this really simple but super powerful relationship between two main players. Us, the people, which economists call households, and the businesses making all the stuff, which we call firms. All right, but before we go any further, there's this one key idea we've got to nail down. It's the difference between stocks and flows. Think about it like this. A stock is just a snapshot in time. Imagine you look at a bathtub. The amount of water in it, right now, that's a stock. But a flow is measured over time. It's how fast the water is coming out of the tap, like liters per minute. And trust me, this whole idea of flow is going to be super important for everything else we talk about. So, this economic engine we're building, it's a two-way street. You've got two things happening at once. First, there's the real flow. This is the flow of actual stuff. People, households, provide their work, their skills. And in return, businesses, the firms, create real goods and services. Then, going the other way, you've got the money flow. This is pretty simple. Firms pay people wages for their work, and then people turn around and use that money to buy the very stuff the firms made. See? Two sides of the same coin. And what's so cool is how this two-way street creates a never-ending circle. Let's just walk through it. Step 1. Households provide the factors of production. That's just a fancy term for their labor and capital. Step 2. Firms pay them for that, right? Wages, rent. We call these factor payments. Step 3. Now the firms use all that labor to make stuff and sell it in the market. And finally, Step 4. Households take the money they earned and spend it on those goods. And boom, the circle is complete. It just keeps going. This is the absolute bedrock of how an economy works.
Okay, so this model with just households and firms is a really good start. It's our foundation. But it's a little too simple for the real world, right? There's a huge player we're missing, one that has a massive impact on both of those groups. You guessed it, let's bring in the government. So how does the government fit in? Well, it basically does two big things. First, it pulls money out of that loop we just talked about. How? Through taxes, of course. It taxes both people and businesses, which means there's less money flowing between them. But then it also injects money back into the loop. It does this through government spending, building roads, funding schools, all that kind of stuff. Now, there's a really special kind of government spending you need to know about. It's called transfer payments. This is different from the government buying something, like a new bridge. With a transfer payment, the government gives money directly to households without getting any good or service back. Think about things like unemployment benefits or pensions. It's basically a direct shot of cash, of purchasing power, right into people's pockets. Okay, let's hit pause for a second and just look at what we've built. We have households, firms, and the government all interacting. But notice something. Everything is happening inside one country's borders. It's like our whole economy is in a sealed-off box, completely cut off from the rest of the world. Now, this little self-contained box model has a name. Economists call it a closed economy. And yeah, as you've probably figured out, that's not really how things work, is it? In the real world, pretty much every country is what we call an open economy. So what's the big difference? Well, a closed economy is totally self-sufficient. It has to make everything it needs on its own, no trade. An open economy, on the other hand, is all about connecting with the rest of the world. It buys stuff from other countries, imports, and sells its own stuff to them, exports. This table here really spells it out. Just look at a few things. Competition, for example. In an open economy, it's intense, but in a closed one, not so much. What about foreign aid? An open economy can give and receive it. A closed one? Nope. But maybe the biggest deal is this. In an open system, things like money and even workers can move across borders. In a closed one, they're completely locked. So when we open the box, what happens? How does it change our model? Well, it adds two massive new loops. First, you've got international trade. That's the flow of goods and services. And second, you've got international capital flows. That's money zipping across borders for things like investment. Now, being connected to the whole world like this has some huge pluses, but also some pretty serious downsides. On the plus side, you, the consumer, get way more choice, and countries can focus on making what they're really good at. But the downside? You're vulnerable. A big problem in one part of the world, like a financial crisis, can spread like wildfire to everyone else through these exact same connections. Here's a really powerful real-world example of what these money flows look like: remittances. This is simply money that people working abroad send back home to their families. And as this quote says so well, it's not just about paying the bills. This money can be a total game changer, funding everything from healthcare to starting a new business. And it's not just a nice idea, the numbers totally back this up. Take one study from sub-Saharan Africa. It found that these money flows are absolutely critical. They literally help close the gap between the rich and poor because the money goes straight to families. And what do they do with it? They invest in their kids' education, they start small businesses, it boosts the entire economy from the bottom up. So think about the journey we've just taken. We started with a super simple, closed-off loop, just people and businesses. Now we've ended up with this complex, tangled web that connects the entire globe. And in this system, something that happens in one country can create ripple effects that are felt literally everywhere. And that's really the big takeaway here. The bottom line is, no modern economy is an island. I mean, just think about the phone in your pocket. It was probably designed in one country, built in another, with parts that came from 10 other places. The coffee you had this morning, the car you might drive, every single thing is a product of this amazing, complicated global web. And that brings us right back to where we started, to that big question. But now we see it in a whole new light. In a world this connected, where everything from parts for a car to money itself is flying around the globe, what does economic independence even mean anymore? It's a tricky one, something to chew on. Thanks for joining us on The Explainer.